হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমাদের কথোপকথনের আজকের এপিসোডে। আজকের এপিসোডটি আমার কাছে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, কারণ যিনি আজকে আমার অতিথি হয়ে আসছেন তিনি একাধারে একজন চলচ্চিত্র নির্মাতা, আমার বন্ধু, বড় ভাই, আমার শিক্ষক, আমার মেন্টর, যিনি চলচ্চিত্র নির্মাণে এক ধরনের মুন্সিয়ানা দেখিয়েছেন অনেক দিন ধরে, যার কথা বলতে গেলে আসলে ফুরাবে না। এটা একটা অন্য আরেক দিন আমরা সেই কথা বলতে যাব। কিন্তু আমি যেই জন্য বলছি যে এই মানুষটি আগাগোড়া একটি সিনেমার মানুষ, যিনি সিনেমার সঙ্গে থাকেন, সিনেমাকে লালন করেন। আমি এছাড়া তাকে আর অন্য কিছু ভাবতে কখনোই দেখিনি। যাকে বলা হয় ডিরেক্টরদের ডিরেক্টর, মাস্টার ফিল্ম মেকার নুরুল আলম আতিক আজকে আমার অতিথি। স্বাগত জানাচ্ছি আতিক ভাইকে। আতিক ভাই, প্লিজ। কেমন আছেন? আতিক ভাই, আজকে আমরা একদমই সিনেমা প্রসঙ্গে নিয়ে কথা বলতে চাই, কারণ আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। কারণ সিনেমা নিয়ে আপনার সঙ্গে বাতচিত, এটা আমার কাছে প্রতিটা সময় মনে হয় যে অনেক বেশি আমার লার্নিংয়ের জন্য, এবং অডিয়েন্সের অনেক আকাঙ্ক্ষার জায়গা আছে যে আপনার জায়গা থেকে সিনেমা নিয়ে কথা বলার জায়গাটা, সেটা আমার মনে হয় অন্য প্রসঙ্গ থেকে সিনেমা নিয়ে কথা বলাটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আতিক ভাই, আপনার নতুন সিনেমার আপডেট কি? আপডেট হচ্ছে লাল তো একটা প্রাথমিকভাবে স্ক্রিপ্ট লেখার পরে আচ্ছা ছবি বানাচ্ছি এরকম একটা আয়োজনের মধ্যে ঢুকলাম, কিন্তু আবার আরও কিছু ছোট ছোট অনুষঙ্গ যখন সুলতান প্রসঙ্গে মাথার ভেতরে ভিড় করলো, তখন মনে হচ্ছিল যে সুলতানের হয়তো আমরা ইনার স্পিরিটটা যথাযথভাবে আমরা মনে হয় এই আগের স্ক্রিপ্টে পাচ্ছি না। তো তখন আরও রিসার্চ, আরও লেখা, বারবার লেখা, আমরা আরও 4টা ড্রাফটের মধ্যে করছি। 5th ড্রাফট মানে আবার নতুন করে যখন মনে হচ্ছে যে সুলতানের স্পিরিটটাকে আরও কতটা সংলগ্ন রেখে ছবিটাকে আমরা প্রেজেন্ট করতে পারি। সুলতানকে কি পাওয়া গেল? আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভাবা। একজনকে আমরা এর আগে যাকে ভাবছিলাম একটা ফেজের জন্য, তাকে তো আমরা কয়েকদিন আগে হারাইছি। তারপরে আবার আরও একজনকে আমরা চিন্তা করছি, কিন্তু তাকেও পাওয়া মুশকিল। নতুন আরেকজনকে আমরা এখন মাথায় রেখে কাজ আগাচ্ছি। আপনার এইবারের সিনেমায় আপনি সুলতানকে নিয়ে আসতে চাইতেছেন, এইটার পিছনে কি আপনার মানে এর আগে থেকেই পরিকল্পনা ছিল? কারণ আমরা সুলতানকে নিয়ে আমাদের এখানে চর্চাটা ওইভাবে যেভাবে হওয়া উচিত ওইভাবে হয় নাই। আমরা অনেক কাল আগে একবার তারেক ভাই সুলতানকে নিয়ে আদম সুরত নির্মাণ করলো, এবং এরপরে আপনি এর মাঝখানে আর সুলতানকে নিয়ে কেউ মানে সুলতানি ব্যাপারটা দেখায় নেই। না, সেটা একটা আশ্চর্য ঘটনা। সুলতান আমাদের বাংলাদেশের শুধু না, সুলতান বাংলাদেশের জন্য শুধু স্পেশাল কোনো বা একজন বড় আর্টিস্ট তেমন নন। ইনি মানে সারা বিশ্বের প্রেক্ষাপটে একজন অনেক বড় শিল্পী। আচ্ছা, তার বাইরে যেটি যে ওনার ছবির যে মূল চরিত্র যারা কৃষক, কৃষিজীবী মানুষ, এবং এইটা অনেক বড় ঘটনা যে এত বড় বড় ক্যানভাসে এই পৃথিবীর কৃষকেরা এইভাবে মুদ্রিত আছে, তাকে নিয়ে আমাদের কৌতূহল হওয়ারই কথা অন্যদের। কিন্তু আচ্ছা, তারেক ভাইয়ের যে ছবিটা, এটা দিয়েই হয়তো আমার কৌতূহলের শুরু। তখন কম বয়সে যখন স্কুলে পড়ি, এখানে ফিল্ম সোসাইটির এদিকে ঘুরঘুর করা, তখন তারেক ভাইকেও দেখা, দূর থেকে দেখা, কখনো পরিচয় নেই, শুনি যে আচ্ছা উনি একটা ছবি বানাচ্ছেন, নাম কি সুলতান নামে। তখন তো আদম সুরত, আচ্ছা আদম সুরত বুঝি না, কি শুনি যে SM সুলতান নামে পেইন্টার। আচ্ছা, তারপরে কিছুদিনের মধ্যে একটা এক্সিবিশন দেখার সুযোগ হয় গেটে ইনস্টিটিউটে। এটা সম্ভবত 87 সালে, আমি তখন কলেজে পড়ি। আচ্ছা, সে সময় সুলতানের ওই এক্সিবিশনে সুলতান, আহমদ সাফা, তারেক ভাইকে তো আগের থেকেই দেখার শোনা কথা কম, সে দূরে দূরে থেকে দেখি বড় ভাইদের। তো ওই এক্সিবিশন দেখার পর আমি মানে এরপর পরই আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব, এবং সুলতান প্রসঙ্গে একটা পত্রিকা, মানে অন্য বন্ধুরা কবিতা লেখে, গল্প লেখে, আমি
নিজে লেখালেখির চেষ্টা করে দেখি যে আমাকে দেখলে হচ্ছে না, তখন আমি হচ্ছে সুলতানকে ট্রিবিউট করে একটা পাবলিকেশন বের করব। সেটার নাম ছিল নৃ। আচ্ছা, যার প্রথম সংখ্যাটা ছিল সুলতান, 90 সালে সুলতানেরই তাকে কোনো জন্মদিনের নামে ট্রিবিউট করে আমরা অগাস্ট মাসে এটা বের করছিলাম। তো সেইটা করতে গিয়ে আহমদ ছফা বা তারেক মাসুদের এই আদম সুরত তখনও যে হয় নাই, কমপ্লিট হয় না, কিন্তু তার একটা ছাপাছাপি হচ্ছে, সেখান থেকে তার যে ধারাভাষ্য সেটাকে ট্রান্সক্রাইব করে লেখা, অন্যান্যদের নানান জনের লেখা। আমরাও শাহাদুজ্জামান যিনি লেখক, পরবর্তীতে তখন ওনারা একটা পত্রিকা বার করতেন, সেই সূত্রে তাকে চেনা, আর ফিল্ম সোসাইটির কারণে ঢাকায় আসার কারণে আমি তার সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে নড়াইল গিয়ে আমরা একটা ইন্টারভিউ করছিলাম আমাদের ওই পত্রিকার জন্য, যেটি আসলে পরবর্তীতে নানান জায়গায় ছাপা হয়েছে, শাহাদুজ্জামানের বইয়ে এবং আরও অন্যান্য জায়গা। তো ওই কাণ্ড করার পরে, পাবলিকেশনটা করার পরে তো লম্বা সময় গেল। এরপরে আমি তো এর পাবলিকেশনটা কন্টিনিউ করি মাত্র 2 বছর। 2টা সংখ্যার মধ্যে একটা করতে পারিনি। তারপরে একজন ফিল্ম মেকারকে নিয়ে সংখ্যা করার কথা ছিল, যেটা ফাইনালি কমপ্লিট হয় না, কিন্তু পার্শিয়ালি কিছু কিছু পাবলিকেশন, ছোট ছোট পাবলিকেশন করা হয়। তো আমার বেলায় যেটা মনে হচ্ছিল যে হয়তো একটা সময়ের দূরত্ব তৈরি হয়েছে। তখন আমি কলেজে পড়ি, সেই সময় সুলতানের সঙ্গে পরিচয়, এবং কয়েক বছর হয়তো সেইটার একটা ঘোরে আচ্ছন্ন থাকি। তারপরে আমি সুলতানকে আসলে হারায় ফেলি। আচ্ছা, তারপরে আমার মনে হয় যে সময়ের দূরত্বে আমার নিজেরও বেড়ে ওঠা, বয়স বেড়ে ওঠা না বলে বয়স বাড়া বলা ভালো। তো এই বয়স বাড়তে বাড়তে যখন এই পর্যায়ে আসি, তখন মনে হচ্ছে অনেকটা রিভিজিট করার মতন। তখন দেখলাম যে আচ্ছা, সুলতানেরকে নিয়ে একটা ফিকশন বানানো যায় কিনা। তো মূলত সেই জায়গা থেকে, মানে যেখানে সুলতানকে নিয়ে চর্চাটা শুরু হইলো, ওই জায়গায় রেখে এসে যে সময়ের জার্নি, তখন থেকে আবার ব্যাক করে চিন্তা করতে সুলতানকে নিয়েই একটা সিনেমা বানানোর একটা সাইকেল কমপ্লিট করা। ওইটা মনে হয় আমার জন্য যে এই যে দীর্ঘদিনের টিভি থেকে 12 সালে অফ নেওয়ার পরে যে সামান্য 2-3টা কাজ করছি, তো এই যে মানে কাজ না করার মধ্যেও এটা আমার কাছে করণীয়। তারপরে সুলতান তখনও পর্যন্ত আপনার মধ্যে আসলে মানে হয়তো এতটা যে এখন যেভাবে সার্বক্ষণিকভাবে সুলতানকে নিয়ে লাল নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু তেমন ছিল না। হয়তো সাবকনশিয়াস মাইন্ডে কোথাও ছিল, কিন্তু তাকে আমি ওই ধুলায় ঢাকা ছিল একটু। এই প্রসঙ্গে যাবো, অথবা চা কফি কিছু খাবেন? আচ্ছা, ব্যবস্থা আছে, ব্ল্যাক কফি হলে ভালো হয়। ঠিক আছে, আমি আসি, আপনিও আসবেন? আচ্ছা, আসেন। ভালো আয়োজন দাও। এই যে আপনি 12 সালে হঠাৎ করে হইতেছে যে এই টেলিভিশন ফিকশন থেকে একরকম নিজেকে সরাই নিলেন, হ্যাঁ, এই সরাই নেওয়াটার মানে কারণটা কি আসলে? কেন আপনার মনে হলো এখন আপনি টেলিভিশন আর কন্টিনিউ করতে পারবেন না বা করতে চাইতেছেন না? প্রথমত হচ্ছে যে রকম ভাবে কাজটা এর আগে কয়েক বছর, 5-7 বছর যে আমি রেগুলার খুব যে কাজ করছি তেমন না হলেও রেগুলারিটির মধ্যে ছিলাম, যে 7-8 বছর। এই সময়টার মধ্যে যেমন ভাবে নিজের ইচ্ছায় গল্প নির্বাচন বা অন্যান্য আয়োজন করা সম্ভব হচ্ছিল, পরে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এই জায়গাটায় একটা একরকমের একটু অভিযোগের একটা সুর আছে আতিক ভাই। সুরটা কিরকম? এটা এখনকার জেনারেশনটা, আমি বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে তারা একরকম অভিযোগের সুরেই বলছে যে টেলিভিশন বলতে এক ধরনের সংজ্ঞা, যে টেলিভিশন বলতে আমরা যেটা বুঝি, যখন তারা নাটক নির্মাণ শুরু করলেন এবং সেখান থেকে তারা সিনেমার এক ধরনের প্র্যাকটিস টেলিভিশনে দেখতে পাইলেন। কারণ আমরা টেলিভিশনের যে ধরনের গল্প দেখে অভ্যস্ত, এটা ক্লোজ আপ মিডিয়া, আমরা জানি যে ঠিক আছে, হঠাৎ করে সেইখানে একটা নতুন ধরনের দৃশ্যায়ন এবং গল্প বলার ঢং আমরা আবিষ্কার করতে পারলাম। এইটা কেন? তো ওইটা যখন আমরা আবিষ্কার করতে পারার পর দেখা গেল যে তারা যখন আবার সিনেমা বানাইলেন, তখন আমরা একই রকমের জিনিস ওই জায়গাটায় দেখতে পাইলাম। তখন আমাদের কাছে মনে হইলো, আচ্ছা টেলিভিশনে দেখছি তো নাটক দেখছি, তো সিনেমা তো আমরা নাটকের জিনিসটাই দেখি, তাহলে সিনেমা আসলে কোনটা? আচ্ছা, এই যে সিনেমা আর নাটক, এই যে মাঝখানে যেই এরকম ফের, তা আমরা আসলে এই জেনারেশনটা একটু পাজেলি মনে হলো। এটার কি একটা ব্যাখ্যা? এটা ব্যাখ্যা না, এটা এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করবেন। আমি যেটুকু আন্দাজ করি সেটা হচ্ছে যে আমাদের যে জেনারেশন, আমাদের জেনারেশনের
আগের একটা জেনারেশন, যেটা আমি তারেক মাসুদের নাম উল্লেখ করতেছিলাম এই ছবির, তারা যেভাবে 16 মিলিমিটারের ছবি তৈরি করতেছিলেন, বা আরো অন্যরা ইন্ডাস্ট্রিতে 35 মিলিমিটারের ছবি তৈরি করতেছেন, ততদিনে 16 মিলিমিটারের ছবি বানানোর প্রক্রিয়াটা সংকুচিত হয়ে গেছে। আচ্ছা। আর অনেক ব্যয়বহুল পুরো প্রসঙ্গ। আবার একটা জেনারেশন সিনেমা করতে চান, কিন্তু এটা খেয়াল করলে দেখা যাবে যে তারেক মাসুদের জেনারেশনের অল্প কয়েকজন নির্মাতা হাজির থাকলেন, আর অন্যরা তাদের পরে আর একটা যে আরেকটা জেনারেশন তারা যে তৈরি হবে বা তার বিকশিত হবে, সিনেমা বানাবে, সেটা আর ঘটলো না। প্রথমত তো অর্থকরী কারণ, যে একজন নতুন নির্মাতা সহজেই হবে না। এফডিসিতে তত দিনে তার যে আগের ফাংশন ছিল সেটার ওই বডিটাও ওই সময়টা এত ভালোভাবে কাজ করতেছে না। যতটুকু না সিনেমা বানানোর আকাঙ্ক্ষা, তার চেয়ে বেশি অনেক বেশি হ্যাসেলটা তখন শুরু হয়ে গেল। না, এটা তো আমি বলতেছি যে নির্মাণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে টেকনিক্যাল সাপোর্টার এই 6 মিলিমিটারে পাওয়া যাচ্ছে না। আর 35-এ যেগুলো ইয়ে হচ্ছে, এটা প্রথম নির্মাতার জন্য সেখানে ওই রকমের একটা কপি পেস্ট বা ইয়ে স্টোরি টেলিং করাটারও ডিফিকাল্ট ছিল, সকলের পক্ষে সম্ভব না। তো আমাদের জেনারেশনের এই জন্য বেশিরভাগ কি দেখা গেল, তারা প্রত্যেকেই তার মতন করে তার যে সিনেমা করবার বাসনা সেটাকে উজ্জ্বল রেখে এই ভিডিও বা নতুন টেকনোলজিকে ওয়েলকাম করে সেখানে স্টোরি টেলিংয়ে হাজির হলেন। তার সঙ্গে একটা টিভি বুমিংয়ের একটা বড় সম্পর্ক আছে। আমি যখন চতুর্থ মাত্রা সাইকেলের ডানা নির্মাণ করি, তখনও কিন্তু চতুর্থ মাত্রা আমাদের কোনো টেলিভিশনে চলবে বা ইয়ে হবে এগুলোর বানানোর আকাঙ্ক্ষা চিন্তা করে বানান না। এই ফেজটার পরে যখন স্যাটেলাইট টেলিভিশনের জিরা হলো, এর আগের থেকে কিন্তু প্যাকেজ নাটক বলে একটা জিনিস চালু হলো। বেসিক্যালি ওইটারই আওতায় আমাদের কাজগুলো ওইখানে যখন কয়েকটা শো করার পরে, যেহেতু আগের যে সিস্টেমটা ছিল 16 মিলিমিটারের ছবি বানায় নানান জায়গায় প্রজেকশন, এই সময়টাতে এই যে গল্প বলার সিনেমার আকাঙ্ক্ষার যে মানুষগুলা তৈরি হয়েছেন, তারা যখন প্র্যাকটিস করতেছেন, তারা আবার মুখে মুখে বা অন্যত্র জারি রাখছেন যে আমি যখন সিনেমা বানাবো তখন ওইটা বানাবো। একই সঙ্গে কিন্তু সেগুলোর কথা চালু আছে। কারো হয়তো এটা 2-4 বছরের মধ্যেই তাকে আমরা সিনেমা নির্মাণ করতে দেখছি, কাউকে হয়তো 10 বছর অপেক্ষা করতে। এখন প্রশ্নটা হচ্ছে, ওই যে টেলিভিশন প্রোডাকশনগুলো, সেইখানে সিনেমাটিক রিপ্রেজেন্টেশন আমরা যেটাকে বলছি সিনেমার ভাষায়, আচ্ছা টেলিভিশন মানে শুধুমাত্র 3টা ক্যামেরা আছে, আমরা ওইটা ধারণার থেকে কিন্তু প্যাকেজ নাটকও কম বেশি ওইটাকেই ইয়ে করে, শুধুমাত্র স্টুডিওর বাইরে আউটডোরে শুটিং করার জায়গা, কিন্তু অ্যাপ্রোচটা একই, যে লং শট, মাস্টার শট, ক্লোজ শট, তাই দিয়ে একটা গল্প বলতে হবে, আর এটার একটা ডায়ালগ বেসড একটা স্টোরি টেলিং হবে। তো সিনেমা এর বাইরেও যে অন্য পসিবিলিটি রাখে, সেইগুলো মাথায় রেখে ওই যে নতুন তরুণেরা যারা সিনেমা করতে চান, তারা এসে টেলিভিশনে কাজ করতে গিয়ে ওই আকাঙ্ক্ষাটাকে হয়তো প্র্যাকটিস করে থাকবে। প্র্যাকটিসিং সিনেমার একটা পার্ট হিসেবে। এখন মুশকিল হচ্ছে যে এই প্র্যাকটিস করতে করতে আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বাধা পড়ে গেছি। আচ্ছা, তখন এই যে আয়োজনের মধ্যে যেমন করে ইয়ে হয়, নির্মাণ প্রক্রিয়াটা হয়, এবং একই সঙ্গে জীবন আচরণেরও গল্প, যে এটা 3 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে, ফেলা যায়। দিন রাত কাজ করে একটু কমপ্লিট করা যায়, কিন্তু এটা যদি 3 সপ্তাহের একটা প্রজেক্ট হয়, তখন ওইভাবে কাজ করলে হবে না। আবার ভিডিও টেকনোলজির যে এই সুইচ টিপে শুট কন্টিনিউ করে যাওয়ার যে পসিবিলিটি, সেটাও একটা সীমাবদ্ধতা, যে আমাকে ওই সিনেমাটিক স্টোরি টেলিং এর জন্যে যেই রকমের পূর্ব প্রস্তুতি থাকার, যে একটা আমি কোথায় ক্যামেরা বসাচ্ছি, তারপরে শটের ভলিউম কি, কোন লেন্সে আমি ছবি তুলছি, এবং সেটা এডিটের কোন রকমের ছন্দে আমি এডিট করব, সেগুলো মাথায় রেখে যে ডিজাইনে সিনেমা শুটিং হয়তো, ভিডিও এসে সেইটাকে একটুখানি একটু ব্রেক করছেন, একটু এলায়া দিল, একটু সহজ হয়ে গেল। তো এই সহজ হয়ে যাওয়ার প্র্যাকটিসটাও আমাকে ওই সিনেমার নির্মাণ প্রক্রিয়ার মধ্যে, আচ্ছা ঠিক আছে আমরা এইভাবে শুটিং করে এডিটিং টেবিলে ম্যানেজ করে নেওয়ারও একটা প্রবণতা তৈরি হলো। তার চেয়েও বড় যে দুর্যোগ, সেটা হচ্ছে সিনেমা করতে এসে, আচ্ছা সিনেমা মানে এমন,
সিনেমা করলে তো সেটা হলে দেখাতে, হলের দর্শকের রুচি এমন, আচ্ছা দর্শককে পেতে হলে এই জিনিস এমন ভাবে হাজির রাখতে হবে। এই কাণ্ড করতে গিয়ে আবার এই মানুষগুলার ওই ছবিগুলোর সিনেমা গুলোই যখন তারা তৈরি করছে, তখন তার ওই সিনেমাটিক জার্নি যেটা ছিল সেটা একটা ছকের ভেতরেই আবদ্ধ হয়ে গেল, ফিটিং করতে হলো। এতে আবার এক ধরনের বিচ্যুতি। যখন টেলিভিশনে দেখা যাচ্ছে তখন এটা সিনেমাটিক একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে, সিনেমা হলে গিয়ে দেখতেছি যে নাটকের এইটা আমি সর্বাংশে সত্য বলে আমি মনে করি না, এটা অনেক দর্শকের অভিযোগ থাকতে পারে। এরকম অভিযোগ টেলিভিশনে কাজ করছেন এমন যে কোনো নির্মাতা বা পারফর্মারদের সম্পর্কেও ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও একই রকম। এই যে আমাদের এখন যে সিনেমাগুলো হইতেছে, আমরা প্রায়শই এটা এক ধরনের দর্শকের অভিযোগ যে গল্প বলাটা ঠিক গল্প বলা হয়ে উঠছে না, বা যে বলতে চাচ্ছে সেই বলাটাও আমরা ঠিকঠাক মতো দেখতে যে সেটা হাজির পেরেছি না। তার মানে এখানে চিত্রনাট্যের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি এটা আপনার কাছ থেকে এই জন্য জানতে চাই, কারণ চিত্রনাট্যে আপনার এক ধরনের দখলদারিত্ব আছে, এবং এটা আমরা কীর্তন খোলা থেকে শুরু করে বিকল পাখির গান বা সাইকেলের ডানা বা চতুর্থ মাত্রা বা পরবর্তীতে আমাদের আপনার অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলো আমি খুব স্পষ্টভাবেই দেখতে পাই যে চিত্রনাট্য একটা সিনেমার জন্য অনেক অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা সম্পর্কে যদি একটু আপনি বলেন যে এই একটা সিনেমাটো ফিল্ম মেকারের এবং তার গল্পের প্রজেকশনের ক্ষেত্রে চিত্রনাট্যের ভূমিকা বা তার গুরুত্বটা কতটা তার দখলে থাকা উচিত। চিত্রনাট্য লিখবার কিছু রীতি পদ্ধতি যেমন হলিউডেও আছে, বা 3 অ্যাক্ট প্লে এমনভাবে লেখে মানে সিনেমার বেলায়, এটা ড্রামা হলে এমন, অ্যাকশন ছবি হলে এমন, এই ধরনের নানান ক্যাটাগরিতে ছক আছে, ঠিক আছে। আবার কোনো পরিচালক একেবারে লিপিবদ্ধ, যেমন ওদের তো হলিউড বা ইন্ডাস্ট্রি তো কত পৃষ্ঠায় কত মিনিট সেটা স্পষ্ট করে তারা মেজার করে ফেলবে, একদম মেজার করে, তারপরে একই সঙ্গে কোন সময় কত নাম্বার সিনে কি ধরনের টুইস্টটা ঘটবে, কনফ্লিক্ট তৈরি হবে বা অন্য কথা, সেগুলো তাদের অঙ্কের মতন করে সেগুলো সব ঠিক আছে। আমার কাছে যেটা প্রথমত মনে হয়, মানে আমার নিজের যে অভিজ্ঞতা, নিজের বেলায় লিখবার ক্ষেত্রে অন্যদের লেখা দেখে পড়বার অভিজ্ঞতা থেকে কয়েকটা প্রবণতা কাজ করে। প্রথমত হচ্ছে একজন নির্মাতা, তাকে একটা সিনেমা বানাতে হবে কিন্তু উনি জানেন না উনি কি বানাবেন, তখন উনি খুঁজতে থাকেন আমি একটা গল্প উপন্যাস খুঁজি। ওই গল্প উপন্যাসটা যদি ভালো হয়, উনি আসলে সিনেমার জন্য গল্প খুঁজতে গিয়ে ওই গল্প উপন্যাসের পাঠক। আবার কারো কারো বেলায় হয় ওনার এটা মনে দাগ কাটছে, উনি এটা করতে চান। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যিনি রাইটার আর যিনি ডিরেক্টর, নাটক বা টেলিভিশনের কাজ করতে গিয়ে আমাদের জেনারেশনে যেটা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে একই লোক নিজে স্ক্রিপ্ট রাইটার, নিজে ডিরেক্টর। এটা অনেকটা হয়েছে প্রোডাকশনের সীমাবদ্ধতার কারণে বাজে টানতেন, আবার তেমন করে আলাদা করে লেখক খুঁজে না পাওয়া। খুব কম মানুষই ছিলেন যে শুধুমাত্র লেখনেই থাকবেন। কয়েকদিনের মধ্যে আমরা দেখি যে ওই মানুষটাও নাই, উনিও নির্মাতা। আচ্ছা, সিনেমার বেলায় যখন নির্মাণ করতে চান, এখানে তাকেই আসলে গিয়ে স্ক্রিপ্টটা লিখতে হচ্ছে, যার কারণে ওনার ব্যক্তিগত পছন্দের কোনো গল্প অথবা ওনার জীবন অভিজ্ঞতার গল্প, তার উপরে ভর করে ওনাকে লিখতে হয়। খুবই ভালো কথা, সেটা তো প্রত্যেকেই করবে। তো এই গল্পটা কেমনভাবে লিখলে আমার ওই যে দর্শকের কথা আমরা বলছি যে নির্মাণের ছবি তোলা, যে অভিনয়, এডিটিংয়ের ছন্দ, শব্দ নৈশব্দের মধ্য দিয়ে যেইভাবে ফাইনালি পর্দায় পৌঁছাবে, সেইটি দেখে যে কোন ছন্দে কোন সময়ে কেন স্টোরির এই রকম জায়গায় এই রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা পরখ করে নেওয়ার মতন ধৈর্য বা স্কিল আমাদের রাইটারদের হয় নাই, মানে আমার জেনারেশন কথা। পরে আমি হয়তো অন্যেরা আরও ভালো করবেন, সেটা ঠিক আছে। যার কারণে এক ধরনের ওই যে সিনেমা মতো নয় এই ধরনের অভিযোগ। আবার অনেকে আছেন তারা তো সিনেমার ওটা মাথার মধ্যে তাদের থাকে,
এবং উনি একটু খসড়া আইডিয়া নিয়ে উনি কাজ করছে। হ্যাঁ, এবং সেখানে অনেক ভালো, সেখানে অনেক ভালো স্ক্রিপ্ট দিয়ে অনেক বাজে ছবিও নির্মিত হইতে দেখছি। স্ক্রিপ্ট প্রায় নাই, মাথায় আসে কিছুটা খসড়ায়, কিন্তু বেটার প্রোডাকশন সেটার হওয়া সম্ভব। এটা ডিপেন্ড করে কোন মানুষটা, মূলত যিনি নির্মাতা তার ভেতরে সিনেমাটা আঁকা হয়ে গেল কিনা সেটা। এটা আলাদা প্রফেশনাল স্কিলের গল্প, স্ক্রিপ্ট রাইটার তার একটা প্রফেশন। এখন বরং এই স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজনটা হঠাৎ করে ওটিটির সময়ে এসে চিহ্নিত হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট রাইটার নাই। কারণ স্ক্রিপ্ট রাইটার তো একটা প্রফেশন আকারে বেড়ে উঠতে দেই নাই আমরা। হ্যাঁ, দেই না, সেটা হয় না, যার কারণে এখন এসে আমাদের মনে হচ্ছে যে না, এখন তো আরো নিজের লেখার ওই সুযোগটা, কারণ এখন সুযোগ তৈরি হয়েছে, বাজেটের ক্ষেত্রে এক ধরনের প্রসারিত ব্যাপার স্যাপার হয়েছে। এখন আমরা কি আসলে একরকম ধরাই খেয়ে গেলাম যে চিত্রনাট্যের অভাব, গল্পের অভাব, গল্প খুঁজি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আপনি বিভিন্ন আড্ডায় এই উদাহরণটা বলেন, এবং উদাহরণ না, ইনফ্যাক্ট আপনি বিশ্বাস করেন বলেন আমাদের এত গল্প আছে আমাদের দেশে, আমরা গল্পের অভাব কখনো অনুভব করি না। এখন আজ আমাদের গল্পের অভাব, আমরা যে আজকে যে থ্রিলার বা ইয়ের গল্প বলি, কথার কথা, আজকে আসার সময় দেখলাম ট্রেন একটা থেমে আসছে। এখন তো ট্রেন থেমে থাকার কথা না, হর্ন দিচ্ছে, ক্রসিং এর জায়গা। আমার যেই গাড়িটা যে সময় ছাড়বার কথা আর যখন যেখানে পৌঁছানোর কথা, এই যে না পৌঁছাইতে পারার মাঝখানের যে অনিশ্চয়তার সময় কত রকম কিছু ঘটতে পারে, ঘটছে, ঘটা সম্ভব। এই রিয়েলিটির মধ্যে যখন আমরা থাকি তখন আমাদের অসংখ্য গল্প তৈরি হয়, আমাদের মনের মধ্যে তৈরি হয়। এত মানুষ আমরা, আমাদের আর বিচিত্র রকমের দৃষ্টিভঙ্গির মানুষ, তো আমাদের তো গল্পের বা গল্প বলারও বৈচিত্র্য থাকবে। এখন মুশকিলটা হচ্ছে যে সিনেমায় এমন গল্প দরকার, আবার দর্শকরা অভ্যস্ত যে এরকম গল্প, কিংবা যে ইদানিং আমরা রিসেন্ট সময়ের মধ্যে যে ওটিটিতেও যেগুলো দেখলাম যে সবাই মিলে যেন একটাই গল্প বানাচ্ছি বা দুইটা গল্প, এই যে ক্রাইম থ্রিলারের নাম করে, ক্রাইম থ্রিলার এই যে ঢুকছে, মানে সবাই আমরা ওই প্র্যাকটিসের মধ্যে আছে। এটা অনেকটা ওই যে দর্শকের বিনোদন বা চাহিদা এইসবের কথা বললে এটা চিরকালই এরকম, কিন্তু এটা তো আমার কাছে একটা প্রহসনই লাগে না, এটা চিরকালই এরকম ছিল। আমরা আমাদের রেগুলার ইন্ডাস্ট্রিতেও দেখবো, যখন যেটা একটুখানি তোমরা যেটা বলি হিট করছে বা ঝাঁপায়ে পড়ে উত্তাপ নিতে সকল পতঙ্গের মতন ঝাঁপায়ে পড়ি, সেগুলোতে থাকে। তো এখন এই যে গল্প বলার এই বৈচিত্র্যের মধ্য দিয়েই কিন্তু সিনেমা নির্মাণ করতে এসে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবণতা হচ্ছে সাহিত্য থেকে, সিনেমা থেকে গল্প বা সিনেমার উপাদান খুঁজি। আমরা যদি প্রাথমিকভাবে আমাদের পরিপার্শ্ব থেকে, জীবন থেকে, নিজস্ব অভিজ্ঞতার থেকে সিনেমার জন্য গল্প বা চিত্রনাট্য লিখি, তবে এটা আসলে আমার যেমন আপন হবে, ততটা দর্শকের বেলায়ও হবে। এই জিনিসটা আমরা গ্র্যান্ড কিছু করার লোভে অন্যের দেখা দেখি, অন্যদের মতন করে, যেটা হলিউডের মতন করে বা আচ্ছা ইউরোপের অমুকদের মতন করে, বা ওই অমুক ফেস্টিভ্যালে এই ধরনের ছবি চলছে এখন হচ্ছে, বা আমি বেলাতারের ছবি দেখে ফানা হইলাম, তার লাইন আপে আরেকজনকে দেখলাম টাইপে, আচ্ছা লাভ ডায়াস ফিলিপাইনের, তো ওনার ছবি তো এখন ইউরোপে খুবই সমাদৃত হচ্ছে, কিন্তু আমি তো এটা বুঝতে পারতেছি, আচ্ছা এই রকম ছবি তো আমিও বানাইতে পারি। এখন বেলাতারের জীবন অভিজ্ঞতা, জীবন দর্শন, তার রাজনীতি, এই ফিলিপিনো ডিরেক্টরের যে চিন্তা দর্শন, রাজনীতি, আমার তো এক না, আসলে তো এক নয়। এবং তার উত্তরাধিকারেরও যদি গল্প বলি, তার পূর্বপুরুষের গল্প বলার রীতি পদ্ধতি, সেগুলো তো আমার তো ভিন্ন। আমি কেন তার মতন করেই নিজেকে যাচ্ছে, এখন এরকম চলছে, তা আমার তো এই অর্ডার সাপ্লাই দেওয়া কাজ না। বেসিক্যালি এই দুর্যোগটা আমাদের মানে দুই দিক থেকেই ঘটতেছে। এক হচ্ছে আমরা দর্শকের কাছে পৌঁছাইতে পারতেছি না, মানে গণসংস্কৃতির অংশ হিসেবে, কারণ আমি আমার এই দর্শকের মনোভঙ্গি সেটা আমি বুঝতে পারি না। আবার এখানে আছে আমার আছে আর্টের কামড় জায়গা, যে আমি আবার বিদেশের ফেস্টিভ্যাল সার্কিট বা এই মুহূর্তে ট্রেন্ডি এমন গল্প বলার রীতি পদ্ধতি, সিনেমার এই ট্রেন্ড, ওই রকম আমি একটা কিছু বানাইতে চাই। এইগুলোর দুইটা মিলে একটা
দুর্যোগের জায়গা, নিজের গল্পটা তখন হয়ে উঠছে। নিজের গল্পটা এই প্রসঙ্গে আমি কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। রিসেন্ট টাইমের মধ্যে যখন আমি লাইভ ফ্রম ঢাকা দেখি, তখন আমি এই ছবির শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, যেমনভাবে তার ফ্রেম ডেন্সিং, কোন গল্পটা বলতেছে, শহরের যুগ যন্ত্রণার গল্প, এই শহরের ছিটকে যাওয়া মানুষের গল্পটা যখন বলে, তখন এটা আমি চিনতে পারি এটা আমার ঢাকা শহরের গল্প। এবং এই ঢাকা শহরে নানান জায়গার মানুষ এসে আমরা হাজির হয়েছি, আবার এখান থেকে নানান কারণে আমাকে ছিটকায়া যেতে হইতেছে। আমি এখানে শেয়ার বাজারের দুর্নীতির গল্পটা থেকেও বুঝতে পারি, দুইটা নারী পুরুষের সম্পর্কের মধ্যে দিয়ে বুঝতে পারি, অ্যাডিকশনের পাগলামির জায়গা থেকে বুঝতে পারি, প্যাশনের জায়গা থেকে বুঝতে পারি। এটা আমার শহর, একটা ভাইব্রেন্ট শহরের গল্প, এবং তার নির্মাণটা এটা একই সঙ্গে হয়তো বিদেশের লোকেরাও দেখতে পাইছি, কিন্তু আমি দেখি এটা আমার মনে হচ্ছে এটা আমার শহরের ছবি। কিন্তু সহসায় এই শহর বলে যেগুলো এটা একটা আমরা বানায় তোলা একটা শহর দেখি, এই শহরের জ্যান্ত চেহারাটাকে আমরা দেখতে পাই না, যার কারণে এইটা আমার শহরের ছবি। আবার এই শহরে যে আমরা যে নানান জায়গার মানুষ আসছি, কিন্তু এই শহরটা আমরা বিলং করি না, এই বিলং করতে না পারার গল্পটাও আমরা বলি না, আমরা একটা বানায় তোলা গল্প বলি, গল্প ফাঁদি মূলত। এই ফাঁদে নিজেরাই বন্দি থাকি, যার কারণে নিজের গল্পটা আর বলা হয়ে ওঠে। আবার যদি বলি, রিসেন্ট টাইমে আমার আরেকটা কাজ খুবই মানে এটা নিয়ে আলোচনা করা দরকার মনে করি, সেটা হচ্ছে এটা নির্মাণ প্রক্রিয়ার কারণেও, যেমন যে একটা রেল স্টেশনের সঙ্গে বস্তি গল্প, রেল স্টেশন সংলগ্ন বস্তির মানুষের জীবনের গল্প, যেভাবে একজন নির্মাতা আদিম নামে ছবিটা করে, ওটা যেমন অনেক ভাইব্রেন্ট। সেখানে নির্মাণটাও যে এত সহজ তাও নয়, কারণ ওই রকমের ধৈর্য নিয়ে, যত্ন নিয়ে এবং ওইটুকু নৈকট্য নিয়ে ওই স্পেসটাকে, ওই মানুষগুলোকে ক্যাপচার করে একটা স্টোরি টেলিং, এইটা হচ্ছে নির্মাতার সেই আত্মমগ্ন সংলগ্নতার গল্প। যার কারণে এইটা আদিম ছবিটা আমার কাছে অনেক ডাইনামিক, এবং এটা আমাদের ছবি বলে মনে হয়েছে, নিজেদের ছবি বলে মনে হয়েছে। আবার আমি ইয়ের কথা বলছিলাম, সাদের পরের ছবিটা যেটি অনেক বিখ্যাত, মানে বিদেশে নাম করার কারণে, অথচ আমরা লাইভ ফ্রম ঢাকায় যে শহরের মানুষজন দেখলো না, এই পরেরটা দেখলো তাও বিদেশের ইয়ের কারণে। তো সেই ছবির চেয়ে আমার কাছে লাইভ ফ্রম ঢাকা মনে হয় নিজের ছবি, ঢাকার আমার শহরের ছবি, বাংলাদেশের ছবি। রিসেন্ট টাইমের মধ্যে আমি আরেকটা আশ্চর্য ছবি দেখলাম, সেটা হচ্ছে চাকমা ছবি, এডিট দেওয়ান একজন ডিরেক্টর, তার প্রথম ছবি, তার বাংলা নাম করলে দাঁড়ায়। এটা শুধু পিঁপড়ার গল্প নয়, তো একটা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রথমে দুইটা বাচ্চা, তারা বড়ই পাড়ার চলে খেলার ছলে সময় পার করতেছে, তাদের মা খালা, তারা কাপড় বোনার সঙ্গে সঙ্গে তাদের বর্তমান সময়, অতীতের সময় কাপড় বোনার ডিটেইল, বেচা বিক্রির সংকট, সেগুলো নিয়ে গল্প করতেছে। আবারই তাদের বাপ চাচারা হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি করে, মানে হলুদের এগুলো সেদ্ধ টেদ্ধ করে এগুলো শুকানোর প্রস্তুতি করছে। তাদের মধ্যে পাহাড়ের আজকে চাষবাসের কি দুর্গতি হচ্ছে, পরিবেশগত কি চেঞ্জ হচ্ছে, আবার টেকনোলজি এবং অন্যান্য কারণে শিক্ষা দীক্ষায় ছেলেটাকে তো পড়তে পাঠাইতে হবে, টাকা পয়সা লাগবে। এই যে গল্পটার মাঝখানে দেখা যাচ্ছে একদল পিঁপড়া কিছু মাছের কাটা, মানে কিছুটা খেয়ে ফেলা কাটা নিয়ে কোথাও জার্নি করতেছে, প্যারালালি এদের গল্পটাই বলে গেছে। আমরা বিভিন্ন, বিশেষ করে ফিল্ম ফেস্টিভ্যালগুলো দেখা যায়, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আমাদের যে সিনেমাগুলো দেখি, বা আমরা এমনি যখন আমাদের সিনেমা হলগুলোতে সিনেমা দেখি, এই সিনেমা হলগুলোতে দেখে এইটা বাংলাদেশের ছবি যদি আমরা বাংলাদেশ কথাটা উল্লেখ না করি, বা যদি সাবটাইটেলও থাকে সেটা না বললে এইটা আমার দেশের ছবি কিনা এক ধরনের কনফিউশন তৈরি হয়, নাকি এটা পার্শ্ববর্তী দেশের বা এদিকে সেদিকের। এটা আপনি দীর্ঘদিন ধরে একটা জার্নির কথা বলে আসতেছেন, এটা সমসাময়িক অন্যদের চাইতে আপনি এই কথাটা বেশি বলে আসছেন, এইটা কেন বলে আসতেছেন সেটা আমি জানতে চাইবো। যে সিনেমায় আপন ভাষার ব্যবহার, সিনেমা কেন আমাদের সিনেমা বলে মনে হয় না? ব্যবহার না, এটা অন্বেষণ বা আদৌ প্রয়োজন আছে কিনা আমরা জানি এতক্ষণ, আগে ছিল কিনা আমাদের, সেটা কি, এই রূপরেখাটা কি? আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমি 3টা ছবির উদাহরণ দিলাম, সেগুলো হয়তো দূরবর্তী ভাবে ওই সিনেমার আপন ভাষার অন্বেষণের কয়েকটা নমুনা বলবো। এই ছবিগুলো বিদেশে প্রদর্শিত, কিন্তু আমাদের লক্ষ্য, মানে আমি আবার অন্যভাবে খেয়াল করে, অন্য কাজের নমুনা থেকেও খেয়াল করে দেখছি, সেটা বিদেশি দর্শককে মাথায় রেখেও নির্মাণ করা ছবির প্রসঙ্গ আছে। আচ্ছা,
যে আচ্ছা এমন করে সিনেমা করলে এই গ্র্যান্ড পাওয়া যাবে, ওই ফেস্টিভ্যাল সার্কিটে জায়গা হবে, সেরকম গল্প আছে। কিন্তু এটা একটা ফাঁদ। এই ফাঁদের কারণেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যা আমার নিজস্ব চিন্তা বা অভিজ্ঞতা বা আকাঙ্ক্ষার নয় নিজস্ব, বরং পরিপার্শ্বের আকাঙ্ক্ষাকে নিজের গায়ে চাপায়া কিছু অর্জন করার সুখে পেতে চাওয়ার গল্প। এটার সঙ্গে প্রথমত থাকে হচ্ছে আমরা এই যে অর্থে আপন ভাষার কথা বললা, যে আমরা আদৌ এমনভাবে দেখি কিনা যে আমরা এই জনগোষ্ঠীর মানুষ। আমরা যে অর্থে ভাষার কথা এর আগে বলছিলাম, সিনেমার ভাষা সে তো সার্বজনীন ভাষা, কিন্তু শুধু তো মুখের ডায়ালগ বা এর কথা নয়, কিন্তু সে অর্থে তো আমাদের পশ্চিমবঙ্গের থেকেও তো আমাদের ছবিটা আলাদা হওয়ার কথা নয়, যদি আমরা শুধু মুখের ভাষার কথা বলি। কারণ সেটা যেমন আলাদা হওয়ার কথা, আবার পরিচিত হতে চাওয়ার গল্প যদি হয়, কোরিয়ান ছবি, ইরানি ছবি বা সাউথ ইন্ডিয়ান ছবি আমরা যেমন করে চিহ্নিত করি যে এই আমাদের পরিসর থেকে, আমাদের এই বাংলাদেশ থেকে যে ছবিগুলো তৈরি হচ্ছে তার কোনো সম্মিলিত এমন কোনো চেহারা তৈরি হওয়া আদৌ সম্ভব কিনা, মূলত এই জায়গা থেকে সিনেমার আপন ভাষার কথা বলা। এবং সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত জায়গার থেকে আমি সিনেমাটাকে কেমনভাবে দেখি, তার উপরে আমি কেমনভাবে আমার ক্যামেরাটাকে স্থাপন করি। আমি চোখে যেমন করে দেখি সেটা আমার দেখার চোখ, মানে এবং সেটার একটা চোখের দেখা বলে আছে, আবার মনের দেখাও বলে একটা বিষয় আছে। তো সিনেমা আমি এই লেন্সের মধ্য দিয়ে আসলে আমার মনের আকাঙ্ক্ষায় আমি দেখতে চাই। তো এইটা আমার কোথায় ক্যামেরা বসানো, কোন লেন্সে তৈরি করা, কোন লাইট কন্ডিশনে, কেমন করে এই চরিত্রগুলোর কাছে যাওয়া, তাকে ধারণ করা এবং তারা একটা গল্প বলা, সেটা আমরা আগে বলতে শুনতাম কম বয়সে টেকনিক ও টেকনোলজি। আমরা টেকনিকের কারবার যদি বলি, সেটা হচ্ছে যে সিনেমার ভাষা গড়বার যে প্রাথমিক শর্তগুলা, যে আচ্ছা ক্যামেরা, সাউন্ড, লাইট, এডিটিং। টেকনোলজির জায়গাতে এখন তো কালার কারেকশনের যে বা সিজিআই বা এই যে নতুন নতুন বিভিন্ন টুলস, যে ইকুইপমেন্টস এবং টেকনিক্যাল গিয়ারের গল্প, এগুলোর আগে দরকার ওই যে আমি কেমন করে আমার পরিপার্শ্বটাকে দেখব, সেটা হলেই যে সিনেমার আপন ভাষাটা সেটার একটা বড় সুযোগ আছে বলে আমি মনে করি। একটা তারুণ্যের একটা বড় জেনারেশনের মধ্যে, যাদের সংখ্যা অনেক বড়, যারা রেগুলার সার্কিটের সিনেমা জেনে গেছেন যে তারা ওইখানে হাজিরা দেওয়ার মানুষ নন। আমি কিন্তু রেগুলার সার্কিটের বলতে আমি আমাদের রেগুলার ইন্ডাস্ট্রির গল্প বলছে, যার আমার নিজের অভিজ্ঞতা নাই বলে আমার কোনো এখতিয়ার রাখি না, যদি কখনো সমালোচনার গল্প আলাদা, অভিজ্ঞতা থেকে বলার কথা যদি হয়, সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বুঝি যে গত এক যুগ ধরে একটা বড় সংখ্যক তারুণ্য, নারী পুরুষ নির্বিশেষে এবং পাহাড়ি সমতলি নানান জায়গার মানুষ, তো তারা সিনেমা করতে চান, সিনেমা করবেন বলে তাদের এক ধরনের মানসিক প্রস্তুতি। কিন্তু একটা দুর্যোগ, ওই যে সিনেমাটাকে প্রফেশন আকারে নেওয়ার মতন যেহেতু আমাদের সামাজিক অর্থনৈতিক দুইটারই অবস্থান নাই বলে দ্রুতই আমাদেরকে এরকম একটা কায়দা কানুন করে দিতে হয়। ওই যে ফেস্টিভ্যাল সার্কিট, গ্র্যান্ড অনুদান, এই সেই তার জন্য ফিট ইন করে এমন কিছু গল্প এনে হাজির করা, এগুলোর থেকে মুক্ত হয়ে যদি নিজের গল্পটা বলা যায়, সময়ের গল্পটা বলা যায়, তবে আসলে আপন ভাষাটা তৈরি হবে। বাহ, দারুণ বলছেন। এই আপনার সর্বশেষ যে সিনেমাটা, যদিও আপনি এর আগে আরেকটা ছবি বানিয়েছেন, কিন্তু মুক্তির জায়গা থেকে এটা আসলে শেষ হিসেবে ধরে পেয়ারা সুবাস। পেয়ারার সুবাসে শুরুতেই আপনি একটা লাইন দিয়ে শুরু করছেন যে মানুষের যে দেমাগ, যেই দেমাগে এখন প্রকৃতিও আসলে গলতে শুরু করলো, এখান থেকে আসলে আপনার ইনার সাইকোলজিটাও আমরা টের পাই। কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে যে আপনি আসলে কোন দেমাগের কথা বলছেন, এটা কি প্রাণ প্রকৃতির ক্ষমতা? ওটা প্রাথমিক প্রাণ প্রকৃতি, এটা হচ্ছে ক্ষমতা। বেসিক্যালি প্রাণ প্রকৃতি থেকে এটা মানুষই দেমাগ, মানুষই যে কোনো, সেটা কখনো প্রকৃতির উপরে, কখনো আমার কাছের মানুষের উপরে, কখনো যদি রাষ্ট্র ক্ষমতার মানুষ হয় জনগণের উপরে, এই দেমাগের গরম। হ্যাঁ, এখানে আপনি সম্পর্কের, এত সুন্দর সম্পর্কের, মানে আমি যদি এটা ফাঁদ বলি পজিটিভ অর্থে,
এত সুন্দর সম্পর্কের ফাঁদ আপনি তৈরি করছেন যে হ্যাঁ আসলে সিনেমার ভাষা এরকমই হওয়া উচিত। তবে আমাদের সিনেমাটা আমাদের একটা চেহারা, মানে আমি যদি আমার চেহারাটাকে ভুলে আসলে অন্য চেহারাকে আমার নিজের চেহারা বলে দাবি করি, তাইলে আসলে সংকট তৈরি হয় আমাদের। আরেকটা এটা হচ্ছে আমার জানার জন্য আতিক ভাই, সেটা হচ্ছে আমি প্রায়শই খেয়াল করছি আপনার সঙ্গে কাজ করতে যাইয়া, আপনি গল্প যখন লিখেন এবং গল্প লিখে যখন আপনি শুটিংয়ে যান, আপনি কখনো কখনো সেই গল্পের চরিত্রের প্রেমে পড়ে যান। এই প্রেমে পড়তে যখন যান তখন মানে আমি যদি সহযোগী জায়গা থেকে বলি আমাদের কিছু সংকট তখন তৈরি হইতে, কিন্তু আমি আবার আপনার জার্নিটাও খেয়াল করার চেষ্টা করছি যে ওই চরিত্রের প্রেমে যতটুকু আপনি তাকে নিয়ে যেই বায়োগ্রাফি আপনি তৈরি করছিলেন ওই চরিত্রের জন্য, কখনো কখনো সেটাকে ছাপায়ও আপনি আরো একটি চরিত্র তার মধ্যে স্থাপন করার চেষ্টা করেন। এইটা কেন করেন? এটা কি গল্পের প্রয়োজন সেই সময় কি চলমান প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়? এটা এখন হয়তো আমি এইভাবে দেখি না, কিন্তু ওই সময়ের প্র্যাকটিস থেকে আমি বুঝি যে প্রথমত হচ্ছে আমি নিজে খুব পারফর্মার টাইপের মানুষ নই, মানে লাইফে জীবন আচরণে না, ঘর সংসারে, বাজারে বা অন্য কর্মকাণ্ডে, যে এইটা আমি কেবলমাত্র নিজের সেটে আমি বিকাশমান একটা মানুষ থাকি, আর অন্য সমস্ত জায়গায় আমি হাত পা গোজা একটা মানুষ। যার কারণে ওই নির্মাণ প্রক্রিয়ার বা ওই যে সেটের ওইখানে ঢুকলে তখন আমার মধ্যে হয়তো এক ধরনের ভর করে যে পারফর্ম করার আমারও একটা সুযোগ হয়, আমি সেটা সুযোগ নেই, যেটা আমার সিস্টেমের যে একটা স্ট্রাকচার থাকে সেইটা নড়বড়ে হয়ে যায়, যেটা আসলে ছোট প্রজেক্টে তবু নেওয়া যায়, কিন্তু বড় প্রজেক্ট বড় হলে তখন সেটার জন্য এটা করা অ্যাবসার্ড। হয়তো অনেক প্যাশনেট কিছু মোমেন্ট তৈরি হয়, কিন্তু এটা আখেরে ছবিকে কি কোথায় দেয়, ইয়ের কথাও যদি বলি, একটু আগে যার কথা বললাম আমরা পেয়ারার, সেটাও একটা প্যাশনেট প্রজেকশন, যার কারণে এটার মধ্যে অনেক খামচি, এটা সহজ ছবি না, এটা অথচ আমি চাই সরল হতে, এটা আমি পারি না, এইটার অক্ষমতা আমি ফিল করেই কিন্তু এই জীবন থেকে আর্টকে বড় করে দেখার, বিপত্তি থেকে রেহাই পাওয়ার কথাই হয়তো আমি অন্যদের শেয়ার করতে চাইতেছি। সিনেমা করে কিছু ফাটায় দেওয়ার নাই আসলে, সিনেমা করে যে অর্থে বলছিলাম এইটা ট্রিবিউট করা, সিনেমা একজন অন্য প্রফেশনের মানুষ তার কাজটাকে ভালোবেসে যেভাবে ওই মুহূর্তটুকু অন্তত থাকেন, তেমন ভাবে সিনেমা করিয়ে ওইটুকু থাকবার কথাই। আমরা কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমি শেষ করতে চাই, শেষ করার আগে যদি আপনি একটু আমাদের এখন নতুন ইয়াং অনেক ফিল্ম মেকাররা ফিল্ম বানানোর চেষ্টা করছেন এবং তাদের মধ্যে সেই অদম্য সেই আগ্রহটাও দেখছি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, তারা যেন মানে যেহেতু একটা সুযোগ আছে এখন আমরা, এবং ওই ইয়াং জেনারেশন তারা টেকনোলজিতে খুব ভালো ইউটিলাইজ করতেছেন, কিন্তু গল্পের সংকট তাদের মধ্যে এখনো লক্ষ্য করা যায়, সেখানে কিছু একটু আপনার কোন অ্যাডভাইস থাকে? আসলে মানে এটা অ্যাডভাইস না, এটা আসলে অ্যাডভাইস দেওয়ার মতন গল্প না, মানে একদম অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতাটা যদি উনি নিজেই টের পাবেন তার কাজ করতে এসে, কারণ কাজটা তো আমাদের জন্য সহজ নয়। সিনেমা করব ভাব করে অনেক কাল পার করে দেওয়া যায়, কিন্তু সিনেমা করে ওঠে নিজের কাছে সেটাকে, আচ্ছা এটা এখানে আমাকে দেখতে পাচ্ছি, আমি এটা আমার তখন এইটা যে অর্থে নিবেদন বলছিলাম, এইটা সহজ না, এটার জন্য জীবন আচরণের একটা জায়গা আছে, যেটা সিনেমার কে একই সঙ্গে তার সঙ্গে যেমন তার কাঁধে ভর না করা, আবার তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো না, এটা তার শ্বাস প্রশ্বাস বা প্রতিদিনকার জীবন যাপনের মতন করে যদি করা যায়। আপনার সিনেমাতে আপনি কখনো কখনো এমন সব চরিত্র এনে হাজির করেন যেই চরিত্রটা ওই সময় মনে হয় না যে সে মুখ্য, কিন্তু একটা সময়ে সে আসলে খুব হয় না সাবকনসিয়াস মাইন্ড থেকে সে যেন আস্তে করে একটা ক্যারেক্টার, এই যে আপনি একটা খুব আলগোছে, যেটা যদি শব্দটা যেরকম আলগোছে একটা চরিত্রকে নির্মাণ করেন, এই মানে দক্ষতা আপনার সিনেমাতেই শুধু দেখতে পাই। এটা কি আপনার গল্পের পটভূমি থেকে আপনি আগের থেকেই ভাবনা চিন্তা করে জায়গায় রাখেন, নাকি না তাকে হাজির করবেন এভাবে সেই চিন্তাও থাকে আপনার? এইটা আসলে ওই যে আমি যে অর্থে বলছিলাম যে স্পেসটা
বা এটা নির্মাণ যাত্রা, চিন্তার সময় কিছুটা হয়তো চিন্তার বীজ থাকে, কিন্তু এটা বিকশিত হয় ওই চরিত্রগুলোর মধ্য দিয়ে, স্পেসের মধ্য দিয়ে, ক্যামেরার সামনে তার প্রেজেন্সের মধ্য দিয়ে। তখন আরও কিছুটা চিন্তা হয় যে আচ্ছা ঠিক আছে, তাকে আরেকটু স্পেস কি করে বের করে দিলে ওইখানে ওই যে সংযোগটা অগোচরেই সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। এরকম হয়তো থাকে, আমি জানি না, এইভাবে এত সচেতনভাবে এগুলো আমি চিন্তা করি না, কিন্তু আন্দাজ করি এইভাবে বিষয়টা কাজ করে। বাহ, দারুণ। অসংখ্য ধন্যবাদ আতিক ভাই, আপনি আজকে কষ্ট করে আসছেন এই কথোপকথনে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আলাপ আলোচনা তো দীর্ঘ, কারণ আতিক ভাইয়ের সঙ্গে আলাপ করতে গেলে আলাপ কখনো শেষ হয় না, সেই আলাপ চলতেই থাকে। আমার মনে আছে দীর্ঘ রাত আমরা পার করছি শুধু মন্ত্রমুগ্ধ তার কথা শুনছি, কারণ তিনি যখন বলেন তখন পারিপার্শ্বিক এক ধরনের অড়া সৃষ্টি হয়। সেই জায়গা থেকে আসলে মনে হয় যে শুনি কেবল। তো আমাদের সময় যেহেতু খুবই সংকট, সেই সংকটের এই জায়গায় কতটুকু আপনাদের সঙ্গে আলোচনাটা করতে পারছি জানি না, সেটা আপনারা মূল্যায়ন করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার কোনো পর্বে আমরা হাজির হব আমাদের কোনো বন্ধু, বড় ভাই বা ইয়েকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।